নয় ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা সিটি ছাড়তে বাসিন্দাদের হুঁশিয়ারি। হামলায় নিহত আরও 43। ইরানের ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘে। 28 সেপ্টেম্বর ফের চালু হচ্ছে বিধিনিষেধ। অবৈধ পদক্ষেপ আখ্যা তেহরানের। এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন রাশিয়ার। 3টি যুদ্ধ বিমান তাড়ালো ন্যাটো, অস্বীকার মস্কোর। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় নিহত 3, আহত 27। এবার মিয়ানমারের সাগাইং অঞ্চলে বিদ্রোহী জান্তা সংঘর্ষ, নিরাপত্তা বাহিনীর 6 সদস্য নিহত। শরণার্থী প্রবেশ নিয়ে বিপাকে থাইল্যান্ড, শ্রমবাজারে আসছে পরিবর্তন। এবং যুক্তরাষ্ট্রের 2টি বিমানবন্দরে 1800-র বেশি ফ্লাইট বিলম্ব। টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে যাত্রীরা। সাইবার হামলার হুমকিতে ইউরোপ জুড়ে বহু ফ্লাইট বাতিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। চলমান বর্বরতার মধ্যেই 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার মুক্তি পাওয়া ওই বন্দীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজা সিটিতে অভূতপূর্ব শক্তি ব্যবহার করার হুমকি দিয়ে বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে দখলদার বাহিনী। একদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 43 ফিলিস্তিনি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে পর্তুগাল, ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার 9 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয় ইসরায়েল, যারা কিসুফিম চেকপয়েন্ট দিয়ে গাজায় প্রবেশ করেন। মুক্তির পর তাদের আল আকসা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েক মাসের বন্দিত্ব, শারীরিক নির্যাতন ও খাবারের অভাবের কারণেই তারা শারীরিকভাবে দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়েছেন। বন্দি মুক্তি এবং হামলার মধ্যে মানবিক সংকট আরও বাড়ছে। স্থানীয় এনজিও সূত্র বলছে, গাজায় আর মাত্র 3 দিনের জ্বালানি মজুদ আছে। দ্রুত জ্বালানির ব্যবস্থা করা না হলে হাসপাতালে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোববার জাতিসংঘে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন। এই স্বীকৃতি অন্যান্য দেশকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এতে গাজায় যুদ্ধ থামিয়ে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি হতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর দফতর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রস্তাবিত চালানের সমরাস্ত্রগুলো গাজা অভিযানে কাজে লাগাতে পারে ইসরায়েল। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্রগোলা বারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। ইরানের উপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় শুক্রবার 4টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়ায় 28 সেপ্টেম্বর আবারও ইরানের উপর নিষেধাজ্ঞা চালু হবে। দেশটির রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অবৈধ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পারমাণবিক চুক্তিতে রাজি হয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের জন্য ইরানের ওপর প্রতিনিয়ত চাপ বাড়িয়ে তুলছে পশ্চিমা বিশ্ব। এর ধারাবাহিকতায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর থেকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া এর বিরোধিতা করে। গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট প্রদান থেকে বিরত ছিল। এ অবস্থায় 8 দিনের মধ্যে ইরান পশ্চিমাদের সঙ্গে চুক্তিতে না পৌঁছালে 28 সেপ্টেম্বর থেকে স্ন্যাপব্যাক কার্যকর হবে। জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এই পদক্ষেপকে তড়িঘড়ি অপ্রয়োজনীয় ও অবৈধ বলে আখ্যা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি আঘাত। কূটনীতির দরজা খোলা আছে, কিন্তু কে কার সঙ্গে কোন শর্তে আলাপ করবে সেটি ইরান নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন ইরাভানি। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানকে 6 মাস পর্যন্ত সময় বিলম্বের প্রস্তাব দিয়েছে। তাদের শর্তমতে তেহরানকে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে হবে। একই সঙ্গে ইউরেনিয়াম মজুতের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার শর্ত জুড়ে দিয়েছেন তারা। রাশিয়া ও চীন যৌথ বিবৃতিতে স্ন্যাপব্যাককে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য ও কূটনীতি আগের মতোই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। 3টি রুশ MiG-31 যুদ্ধবিমান গালফ অফ ফিনল্যান্ডের ওপর 12 মিনিট অবস্থানের পর ন্যাটোর বিমান সেগুলোকে তাড়িয়ে দেয়। ঘটনাটিকে উদ্ধত্ত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এস্তোনিয়া প্রশাসন। পোল্যান্ড, রোমানিয়ার পর এস্তোনিয়া রুশদের অনুপ্রবেশকে নতুন নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ইউরোপ। এই অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপীয় দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলো দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার দাবি, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই 12 মিনিট ধরে দেশটির আকাশসীমায় অবস্থান করে তারা। এ সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্রুত সাড়া দিয়ে ওই রুশ বিমানগুলোকে প্রতিহত করে। ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট ঘটনাটিকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দেন। আরও বলেন, এই ঘটনার মধ্য দিয়ে ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ঘটনার পর এস্তোনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্কুস সাহাকনা টালিনে রুশ চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। একে অভূতপূর্ব উদ্ধত্ত আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিনিয়ত সীমান্তে পরীক্ষা ও আগ্রাসন বাড়িয়ে চলছে রাশিয়া, যার জবাব দিতে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো ছাড়া উপায় নেই। চলতি বছর এস্তোনিয়ার আকাশসীমা রাশিয়া 4 বার লঙ্ঘন করেছে বলেও জানান তিনি। ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক উস্কানি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। তার ভাষায়, পুতিন ইউরোপের নিরাপত্তা পরীক্ষা করছে, তাই দুর্বলতা দেখানোর সুযোগ নেই। ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট আর্সুলা ভন ডার লিয়েন বলেন, উস্কানিমূলক এই আচরণের জবাব দৃঢ়ভাবে দেয়া হবে। এই অনুপ্রবেশের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। একে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেন জুড়ে ব্যাপক আকারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। জবাবে মস্কোয় পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভের বেশ কয়েকটি অঞ্চলে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রাতভর প্রায় 580টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এ সময় চেরনিহিভে 2 জন ও দনিপ্র শহরে 1 জন নিহত হন। আহত হন অন্তত 12 জন। এ সময় 552টি ড্রোন ও 31টি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইউক্রেন। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার সামরিক লজিস্টিক হাবে হামলার জেরে ইউক্রেনে পাল্টা হামলা চালানো হয় বলে জানায় মস্কো। মিয়ানমারের সাগাইং অঞ্চলে পিপলস ডিফেন্স অর্গানাইজেশনের হামলায় প্রাণ হারিয়েছে 4 জান্তা সেনা ও 2 পুলিশ সদস্য। এখন জান্তা বাহিনীর পাল্টা হামলার আশঙ্কা করছে বিপ্লবী বাহিনী। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুতের অভিবাসী হিসেবে থাইল্যান্ডে পাড়ি জমানোয় বড় পরিবর্তন আসছে দেশটির শ্রমবাজারে। সম্প্রতি মিয়ানমারের সাগাইং অঞ্চলের কানবালো উপশহরে গেরিলা হামলা চালায় পিপলস ডিফেন্স অর্গানাইজেশন। এতে নিহত হন সেনা ও পুলিশের বেশ কয়েকজন সদস্য। সংঘর্ষের সময় থানার পক্ষ থেকে সেনা সহায়তা চাওয়া হলেও তা পৌঁছাতে দেরি হয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। যে কোনো সময় জান্তা বাহিনী এলাকাটিতে অগ্নিসংযোগ, নির্বিচার আটক বা হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে সতর্ক করেছে বিপ্লবী বাহিনী ও স্থানীয় প্রতিরক্ষা সংগঠন। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুতদের ঢল সামলাতে হিমশিম খাচ্ছে থাইল্যান্ড। স্থানীয় শ্রমবাজারে শরণার্থীদের প্রবেশ গভীর প্রভাব ফেলেছে দেশটির অর্থনীতিতে। কম মজুরিতে শ্রম বিক্রি করছে মিয়ানমার থেকে যাওয়া অভিবাসীরা। এদিকে সম্প্রতি চীন সফরে গিয়ে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মিয়ানমারের প্রধানমন্ত্রী উ নো সো। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বাড়ানো, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, মাদক, মানব পাচার, অনলাইন জালিয়াতি ও আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা। বিশ্লেষকরা বলছেন, এ সফর চীনের সঙ্গে মিয়ানমারের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক গভীর করার পাশাপাশি আসিয়ান কাঠামোয় তাদের সক্রিয় অবস্থানকে জোরদার করেছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে তোড়জোড় যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান তালেবানের। হস্তক্ষেপ চেষ্টায় নিন্দা চীনের। টেলিকম পরিষেবা ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে 2টি বিমানবন্দরে 1800-র বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল হয়েছে শতাধিক ফ্লাইট।
স্থানীয় সময় শুক্রবার অঙ্গরাজ্যটির ডালাস শহরে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানায়, স্থানীয় টেলিকম সেবা ব্যাহত হওয়ায় কিছু সময়ের জন্য বিমান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে সাইবার হামলার হুমকির পর ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে। যুক্তরাজ্য, বেলজিয়াম ও জার্মানির বিমানবন্দরের বোর্ডিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, এতে বিপাকে পড়েন যাত্রীরা। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে কোনোভাবেই ঘাঁটিটির নিয়ন্ত্রণ দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তালেবান সরকার। তবে যৌথ স্বার্থের বিষয়ে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে কাবুল। 2021 সালে তালেবান সরকার ক্ষমতা নেয়ার পর আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হয় মার্কিন সেনা। মাত্র কয়েকদিনে নিজেদের তল্পিতল্পা গুটিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান তারা। এ সময় কাবুলের দক্ষিণে অবস্থিত কৌশলগত বাগরাম ঘাঁটিও ছাড়তে হয় তাদের। 2 জুলাই বৈদ্যুতিক সংযোগ কেটে গোপনে ঘাঁটিটি খালি করে। সবশেষ ওই বছর 30 আগস্ট মার্কিন সেনাদের শেষ দল কাবুল ছেড়ে যায়। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রত্যাহার বলা হলেও আফগানদের চোখে সেটি ছিল পালানো। কয়েক বছর পার হওয়ার পর আবারও সেই বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মার্চ থেকেই বাগরাম ঘাঁটি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বিমান ঘাঁটিটি পুনরায় ফিরে পেতে চেষ্টা চলছে বলে নিজেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন থেকে কাছাকাছি হওয়ায় কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ দাবি করে কোনো বিনিময় ছাড়াই তালেবানের কাছে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি ছেড়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ওয়াশিংটনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার, যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের আফগানিস্তানে প্রবেশের বিষয় ছাড়া ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্য যে কোনো বিষয়ে কাবুল আলোচনায় বসতে প্রস্তুত। ট্রাম্পের এই পরিকল্পনাকে ভালোভাবে নিচ্ছে না চীনও। আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে শ্রদ্ধা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, আফগানিস্তানের ভবিষ্যৎ ও নিয়তি নির্ধারণের অধিকার শুধু আফগান জনগণের হাতেই থাকা উচিত। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রশাসনের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অভিবাসী সহ স্থানীয়দের একটি অংশ। ওয়াশিংটনের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট আইসের অভিযানে আতঙ্ক, ক্ষোভ আর প্রতিরোধ একসঙ্গে সামনে এসেছে। শুধু রাজধানী নয়, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী লড়াই এখন দেশ জুড়ে আলোচনায়। ওয়াশিংটনের মাউন্ট প্লেজেন্টে এক অভিবাসীকে গ্রেপ্তারের সময় ভিড় জমে যায় রাস্তায়। প্রতিবেশীরা শেম অন ইউ স্লোগান শুরু করে। ওয়াশিংটন ডিসির পেটওর্থ, কলম্বিয়া হাইটস সব জায়গায় একই অভিযোগ, দক্ষিণ আমেরিকানদের চেহারা দেখেই থামানো হচ্ছে। আবার অনেকের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পড়তে হচ্ছে নানা হয়রানিতে। কেবল অভিযোগেই থেমে নেই স্থানীয়রা। রাস্তায় প্রকাশ্যে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টদের সঙ্গে তর্কেও জড়াচ্ছেন অনেকে। তাদের দাবি, কোনো অপরাধ না করলেও লোকজনকে তুলে নেওয়া হচ্ছে, পরিবার পাচ্ছে না খোঁজ। মাইগ্রেন্ট সলিডারিটি মিউচুয়াল এইড নেটওয়ার্কের অভিযোগ, গাড়ি থামিয়ে জানালা ভেঙে জোর করে তুলে নিচ্ছে আইস এজেন্টরা। ওয়াশিংটন ডিসি ছাড়িয়ে উত্তাল হচ্ছে অন্যান্য অঙ্গরাজ্য। ম্যাসাচুসেটসের বার্লিংটনে আইসের আটক কেন্দ্রের সামনে গান গেয়ে প্রতিবাদ করছেন শত শত মানুষ। আর নিউ ইয়র্কের ম্যানহাটনে আইস কার্যালয়ের সামনে বসে পড়া বিক্ষোভকারীরা আইস কর্মীদের নিউ ইয়র্ক থেকে বেরিয়ে যাওয়ার স্লোগান দেন। সেখান থেকে আটক হয়েছেন নিউ ইয়র্ক সিটির কয়েকজন আইন প্রণেতাও। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দক্ষ অভিবাসী কর্মীদের ভিসা ফি বাড়ালো ট্রাম্প প্রশাসন। প্রতি বছর নিয়োগ প্রতিষ্ঠানকে গুনতে হবে $1 লাখ। প্রযুক্তি খাতে অস্থিরতার সংখ্যা। অভিবাসী কর্মীদের ভিসা ফি বাড়ালো ট্রাম্প প্রশাসন।
H1B ভিসার বাৎসরিক ফি 1 লাফে 1,500 থেকে বাড়িয়ে $1,00,000 করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এই বিশেষ ভিসা কর্মসূচি মূলত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসা প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের জন্য চালু করা হয়েছিল 2004 সালে। প্রতি বছর প্রায় 85,000 কর্মী এই ভিসায় যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল আর গুগলের মতো বড় কোম্পানিগুলো এর সবচেয়ে বড় সুবিধাভোগী। মার্কিন পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে এই কর্মসূচি চালুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 25 লাখ দক্ষ বিদেশি কর্মী যুক্ত হয়েছেন মার্কিন চাকরির বাজারে, যাদের বেশিরভাগই ভারত ও চীন থেকে যাওয়া। মার্কিনদের ব্যবসায়িক লেনদেন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান ও সহযোগিতার মাধ্যমে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাবে। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি জোরদারের ওপর কাজ করছে। এর মধ্যেই চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বন্দ্ব ভুলে এবার সহযোগিতার পথে হাঁটার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ হয়। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে শান্তি ও সহযোগিতার পথে এগোনোর আহ্বান জানান শি। তাদের আলোচনায় টিকটকের মার্কিন ব্যবসার ভবিষ্যৎ চুক্তিও নিশ্চিত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। গণমাধ্যমের ধারণা, পূর্ব শর্ত অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের মার্কিন ব্যবসা কিনে নেবেন এবং অ্যাপ মার্কিন বাজারে চালু থাকবে। ট্রাম্প বলেন, বাজার নিয়ম ও আইন মেনে চুক্তি হবে এবং দুই দেশের স্বার্থ বিবেচনা করা হবে। শি জিনপিং বলেন, চীনের পক্ষে ব্যবসায়িক আলোচনায় উভয় দেশের স্বার্থের সমন্বয় গুরুত্বপূর্ণ। এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা জোরদার করার বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, 16 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন দল ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। প্রধান আলোচক রাজেশ আগরওয়াল জানান, আগের আলোচনায় ফার্ম ও ডেইরি মার্কেট খোলার বিষয়ে সমঝোতা হয়নি। এবার 6ষ্ঠ দফার আলোচনার প্রস্তুতি চলছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে আলোচনার মধ্যেই আবারও চীন ও ভারতের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার দাবি, চীন ও ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগ করা হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানি মামলা খারিজ করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। রায় বলা হয়েছে, আইন অনুযায়ী মামলাটি সঠিক নিয়মে তৈরি করা হয়নি। আদালত জানান, নিয়ম অনুযায়ী দায়ের করা অভিযোগ সংক্ষিপ্ত, স্পষ্ট ও নির্দিষ্ট হতে হবে। যেখানে ট্রাম্পের 85 পৃষ্ঠার অভিযোগপত্রে অপ্রয়োজনীয় এবং বাড়তি তথ্য ছিল। এ অবস্থায় নতুনভাবে মামলা দায়ের করার জন্য প্রেসিডেন্টকে 1 মাস সময় দেওয়া হয়েছে, তবে তা কোনোভাবেই 40 পৃষ্ঠার বেশি হতে পারবে না। ট্রাম্পের পক্ষ বলছে, তারা নতুন মামলা দায়েরের মাধ্যমে ভুয়া খবরের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। এদিকে আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আবারও শক্তিশালী 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রুশ কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল কামচাটস্কি শহর থেকে প্রায় 93 কিলোমিটার দূরে এবং 123 কিলোমিটার গভীরে ছিল। পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করার পর তা প্রত্যাহার করা হয়। সব জরুরি সেবা সংস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে এটি ওই অঞ্চলের 3য় বড় কম্পন, তবে এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। শুক্রবার আগ্নেয়গিরি থেকে প্রায় 100 ফুট উচ্চতায় গরম লাভা বের হতে দেখা যায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই অগ্নুৎপাতের সরাসরি সম্প্রচার চালু করেছে, যেখানে লাভার চমকপ্রদ দৃশ্য দেখা যাচ্ছে। গত বছর ডিসেম্বরের পর থেকে কিলাউয়ায় প্রায় 31তম অগ্নুৎপাত। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের পাশাপাশি হাজারো মানুষ অনলাইনে লাইভ স্ট্রিমে এই দুর্লভ দৃশ্য দেখছেন। কিলাউয়ার এই অগ্নুৎপাত অঞ্চল 2007 সাল থেকে জনসাধারণের প্রবেশের জন্য বন্ধ রয়েছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চালকবিহীন ট্রাম পরিচালনা শুরু করেছে রাশিয়া। দেশটির নগর পরিবহন কর্তৃপক্ষ জানায়, কয়েক দফা ট্রায়াল রানের পর রাজধানী মস্কোয় গত 3 সেপ্টেম্বর থেকে চালকবিহীন ট্রামে যাত্রী পরিবহন শুরু হয়েছে।
আলো ও শব্দ শনাক্তকরণ যন্ত্র, রাডার ও ক্যামেরার সমন্বয়ে সজ্জিত নতুন ট্রামটি শহরের উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রী পরিবহনে ব্যবহার হবে। চালকবিহীন নতুন এই ট্রাম সেবা পেয়ে যাত্রীরা উচ্ছ্বসিত। ব্রাজিলে ডেঙ্গু মোকাবিলায় চালু হলো বিশ্বের সবচেয়ে বড় মশা প্রজনন কেন্দ্র। কারিতিবা শহরে প্রতিষ্ঠিত এই বায়ো ফ্যাক্টরি প্রতি সপ্তাহে 10 কোটি ডিম উৎপাদনে সক্ষম, যা ব্যবহার করা হবে উলবাচিয়া ব্যাকটেরিয়ায় সংক্রমিত মশা ছাড়ার মাধ্যমে ভাইরাস ছড়ানো ঠেকাতে। 19 জুলাই ব্রাজিলের কারিতিবা শহরে উদ্বোধন করা হয় ওলবিতো দ্য ব্রাজিল নামের বায়ো ফ্যাক্টরি। বিশ্ব মশা কর্মসূচি, ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ মলিকিউলার বায়োলজি অফ পারানার যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই কেন্দ্র এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় উলবাচিয়া সংক্রমিত মশা উৎপাদন প্রকল্প। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সরাসরি এই উদ্যোগের সহযোগী। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লুসিয়ানো মোরেইরার মতে, কারখানাটি প্রতি 6 মাসে প্রায় 70 লাখ মানুষকে সুরক্ষা দিতে পারবে। উলবাচিয়া সংক্রমিত মশা সাধারণ মশার সঙ্গে মিলিত হয়ে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া ভাইরাসের সংক্রমণ ঠেকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কেবল গত বছরই ব্রাজিলে ডেঙ্গুতে মারা গেছে 6,297 জন, যা ছিল এখন পর্যন্ত সর্বোচ্চ। 2014 সাল থেকে ব্রাজিলের 8টি শহরে এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে, যেখানে 50 লাখের বেশি মানুষ সুরক্ষা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, উলবাচিয়া প্রকৃতির 60% বেশি কীটপতঙ্গ শরীরেই পাওয়া যায় এবং মানুষের সঙ্গে কোনো ধরনের জৈবিক প্রতিক্রিয়া ঘটায় না, ফলে এই পদ্ধতিকে নিরাপদ হিসেবেই দেখা হচ্ছে। কেন্দ্রটির উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ গাড়িতে করে এসব সংক্রমিত মশা ডেঙ্গুপ্রবণ এলাকায় ছড়িয়ে দেওয়া হবে। স্থানীয়ভাবে যেসব মহল্লায় সংক্রমণের হার সবচেয়ে বেশি, সেগুলোই অগ্রাধিকার পাবে। কর্মকর্তাদের বিশ্বাস, এই প্রক্রিয়া দ্রুতই দেশব্যাপী ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ফল আনতে পারবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইতালির রোমে পর্যটকরা এখন অ্যাপের মাধ্যমে বাস, মেট্রো এবং ট্রামের টিকিট কিনতে পারছেন। এই অ্যাপ একই সঙ্গে দেখা যাবে অপেক্ষমান যানবাহনের সময়সূচিও। বাংলাদেশি সহ স্থানীয় এবং বিদেশি নাগরিকরা এই সুবিধা উপভোগ করতে পারছেন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্র রিপোর্ট। অচেনা দেশে রাস্তাঘাট চিনে গাড়ি খোঁজার বিভ্রাট থেকে মুক্তি দিচ্ছে ইতালি। রোমে সব ধরনের গণপরিবহনের টিকিট কেনা যাবে মুভিট নামের অ্যাপের মাধ্যমে। রোমের বাসিন্দা ও পর্যটকরা সহজেই এই অ্যাপ ব্যবহার করে বাস, ট্রেন বা ট্রামে ভ্রমণ করতে পারবেন। রোমের পাবলিক পরিবহন সংস্থা অ্যাটাকের সব ধরনের টিকিট এখন এই অ্যাপে পাওয়া যাবে। আগে এই অ্যাপে দেখা যেত অপেক্ষমান যানবাহনের সময়সূচি, এবার যুক্ত হয়েছে টিকিট কেনার সুযোগও। 42টির বেশি দেশের পর্যটকরা মুভিট অ্যাপের মাধ্যমে সুবিধা গ্রহণ করেছেন। অ্যাপ ব্যবহার করে ভ্রমণ সহজ হওয়ায় খুশি রোমের প্রবাসী বাংলাদেশিরা। পর্যটকরা যারা আসেন, তারা অনেক সময় আপনার টিকিট করতে গেলে তাদের ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনের কারণে অনেক সময় তাদেরকে অনেক ডিফিকাল্টিসে পড়তে হয়। বাট এই অ্যাপসটির মাধ্যমে তারা মোবাইলে ডাউনলোড করে নিলে তারা সরাসরি অনলাইন থেকেই তারা টিকিট কাটে রাখতে পারবে এবং সেই ক্ষেত্রে তাদের বাসে এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। যারা অনেক সময় তাড়াহুড়ার কারণে আমরা অনেক সময় টিকিট কাটতে পারি না, তখন দিন শেষে এটা কাল হয়ে দাঁড়ায় এবং এই জরিমানা অনেক সময় জরিমানা হয়ে যায়। এই অ্যাপটি ইউজ করলে আপনি আপনার মোবাইলে আপনি টিকিটটি পেয়ে যাচ্ছেন। মুভিট জানিয়েছে, এই অ্যাপে বিশ্বের 112টি দেশের জন্য 45টি ভাষার সুবিধা রাখা হয়েছে। এছাড়া অপেক্ষমান যানবাহনের সর্বশেষ তথ্যও পাওয়া যায়। মুভিটের পরিচালক মিস্টার স্যামুয়েল বলেন, পর্যটকদের চলাচল সহজ করাই তাদের মূল লক্ষ্য। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 9 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। গাজা সিটি ছাড়তে বাসিন্দাদের হুঁশিয়ারি। হামলায় নিহত আরও 43। ইরানের ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘে। 28 সেপ্টেম্বর ফের চালু হচ্ছে বিধিনিষেধ। অবৈধ পদক্ষেপ আখ্যা তেহরানের। এবং এবার এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন। রাশিয়ার 3টি যুদ্ধ বিমান তাড়ালো ন্যাটো। অস্বীকার মস্কোর। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলায় নিহত 3, আহত 27। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আফরোজা মৌটুসী। সময় সংবাদ দিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।